শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আর এই এনআরসি নোটিশ অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। এনআরসি নোটিশে বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কতদিন আগে এই নোটিশ তিনি পেয়েছেন? উত্তম কুমার ব্রজবাসী তিনি কি কোনোদিন অসমে কোনো কাজের জন্য গিয়েছিলেন? কেন হঠাৎ করে উত্তম কুমার ব্রজবাসীকে এই নোটিশ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুটির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, বছর 50-এর বাসিন্দা, কৃষিজীবী। তার জন্ম এখানে, এমনকি তার বাবার জন্মও এইখানে। গত জানুয়ারি মাসে তার কাছে একটা নোটিশ আসে এবং সেখানে অসমের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে নোটিশ পাঠানো হয় এবং সেই নোটিশে তার কাছে জানতে চাওয়া হয় যে 1966 থেকে 71 সাল বা তারপরে তিনি অসমে অবৈধভাবে অসমে গিয়েছিলেন এবং তিনি তাকে বলা হয় যে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর যে ভোটার তালিকা বের হয় সেই ভোটার তালিকার সার্টিফাইড কপি সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে জমা দিতে হবে। পাশাপাশি তার কাছে যা বৈধ ডকুমেন্টস আছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সেগুলোও জমা দিতে হবে। যদি তিনি সেগুলো সময় মতো জমা দিতে না পারেন, অর্থাৎ আগামী 15ই জুলাইয়ের মধ্যে যদি সেগুলো জমা দিতে না পারেন, তাহলে তাকে বিদেশি বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং এই নোটিশ আসার পরের থেকেই কিন্তু তিনি বিপাকে পড়ে যান এবং প্রথমে তিনি বুঝতে পারেননি, পরবর্তীতে তিনি স্থানীয় আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন, প্রশাসনের কর্তা, এবং তারপরে তিনি এই যে ভোটার লিস্টের যে সার্টিফাইড কপি সেগুলো খোঁজ শুরু করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে তাকে 1966 সাল এবং 1988 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি দেওয়া হয়, যেখানে তার বাবার নাম রয়েছে। কিন্তু সেই সার্টিফাইড কপি সেই আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে জমা দিলেও তা মানতে চায়নি। তাদের বক্তব্য, প্রতি বছর বিধানসভা সেই ভোটের আগে যে ভোটার লিস্ট বেরোচ্ছে তার সার্টিফাইড কপি জমা দিতে হবে, কিন্তু তিনি যদি জমা দিতে না পারেন তাহলে তাকে বিদেশি বলে গণ্য করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই উত্তম কুমার ব্রজবাসী যিনি নোটিশ পেয়েছেন এবং 15ই জুলাইয়ের মধ্যে তাকে বৈধ নথি দেখাতে হবে, কি বলছেন উত্তম কুমার ব্রজবাসী? দেখুন। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছুটি। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিয়ালকুটি। আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি আছি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। আসামে তো আমি তো উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, খুব স্বাভাবিকভাবে যে জন্ম থেকে যিনি এই দিনহাটাতে রয়েছেন, এই উত্তম কুমার ব্রজবাসী, তার পরিবার, তার বাবার জন্ম এখানে, আর মাত্র কয়েকদিন বাকি, কিভাবে তিনি নিজেকে প্রমাণ করবেন, কি করবেন এরপরে? হ্যাঁ দেখো, একেবারেই যে আজকে হচ্ছে 6 তারিখ, আর 15ই জুলাইয়ের মধ্যে তাকে বৈধ কাগজপত্র জমা করতে হবে। এই যে 8-9 দিন রয়েছে, এই 8-9 দিনের মধ্যে তিনি কিভাবে এই যে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট তার সার্টিফাইড কপি খুঁজে পাবেন তা তিনি নিজেও জানেন না। তিনি কোচবিহারের জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, জেলা শাসককে চিঠি করেছেন তাকে যাতে এই ভোটার লিস্টগুলো প্রোভাইড করা হয়। কিন্তু এই যে ভোটার লিস্ট, কোচবিহারের যে রেকর্ডগুলো থাকে, পুরনো দিনের যে ভোটার লিস্ট রয়েছে 1966, 67, 69 সালের ভোটার লিস্টের যে রেকর্ড রুমে থাকতো, সেই রেকর্ড রুমে কিন্তু 3 দশক আগে আগুন লেগে সমস্তটা পুড়ে যায়। ফলে তার এই যে ভোটার লিস্ট, পুরনো দিনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আদৌ পাবেন কিনা তা নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে এবং এ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন উত্তম বাবু এবং তার পরিবারের সদস্যরা। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তাকে পুলিশ গ্রেপ্তার করবে কিনা, সব মিলিয়ে কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই উত্তম কুমার ব্রজবাসী। বেশ শুভঙ্কর। আর এই এনআরসিসিএ নিয়ে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। বাংলা থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি একসাথে আসুন, মিলিত হয়ে বলি, নো ক্যাব, নো কাকা, নো কাকা, নো
এনআরসি, নো কাকা, নো এনআরসি। বাংলায় সিএএ এনআরসি করতে দেবেন না প্রতিবাদে সুর চড়িয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। যদি বিশ্বাস রাখেন 100% রাখুন, একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। এনআরসি নোটিশে বিজেপির বিরুদ্ধে সরব উদয়ন গুহ, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি বিধায়কের। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এই ব্যক্তি একজন এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তাই রাজ্য সরকার কি করছে এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? নিশ্চয়ই রাজ্য সরকারের এটা দায়িত্ব আছে। ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে যে বিজেপিতে ভোট দেওয়া যাবে না, তাহলে এ দেশ থেকে তাড়াবে? জয়প্রকাশ মজুমদারের অভিযোগ বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। 2019-এ লোকসভা নির্বাচনের আগে বিজেপি এনআরসির হুমকি দিয়েছিল। নিজেদের মধ্যে বিজেপি এই এজেন্ডাটা ছাড়তে পারেনি। বিজেপি একদিকে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার লিস্টটাকে তারা নানাভাবে কিছু একটা ঝামেলা করে অনেক ভোটারকে বাদ দিতে চাইছে, বিহারে অনেক ভোটারকে বাদ দিতে চাইছে। আবার উল্টো দিকে এই সিএএ এনআরসির মাধ্যমে তারা বাংলার মানুষকে কেন বিব্রত করছে? একে তো বাংলা ভাষা বললে বাইরের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে বাংলাদেশি বলে তাদের উপর অত্যাচার করছে। বাংলা কি সেটা মেনে নেবে? এই বাংলায় বিজেপির পা ফেলার এক ফোঁটা জমি থাকবে না। প্রশাসনিক স্তরে ভুল হতে পারে, জবাব সুকান্ত মজুমদারের। এনআরসি তো আসামে লাগু আছে, কিন্তু আশ্চর্য হয় কিছু আমি বিষয় বুঝতে পারছি না। এই ভদ্রলোক নিশ্চয়ই আসামে থাকতেন এক সময়, সেহেতু তার কাছে নোটিশ এসেছে, তিনি কাগজপত্র জমা করেননি হয়তো। ওনাকে সিএতে অ্যাপ্লাই করতে হবে, সিএতে অ্যাপ্লাই করলে পরে উনি নাগরিকত্ব পাবেন, কোনো সমস্যা হবে না। বাঙালি হিন্দু যারা ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এপারে এসেছেন, তারা প্রত্যেকেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে, তাদের কোথাও যেতে হবে না। তারা যে বলছে 50 বছর ধরে তারা দিনহাটার বাসিন্দা, তারা ওদিকে থাকতেন। দেখুন, এটা কোনো তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল হতে পারে, অ্যাড্রেসটা হয়তো ভুল জায়গায় গেছে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা। হাইকোর্টের নির্দেশ মেনে খুনের মামলা রুজু। শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর। কোন মামলায় এই খুনের মামলা রুজু হলো, কোন খুনের ঘটনায় বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। অমিত, ঠিক কোন খুনের মামলা এটা রুজু হলো হাইকোর্টের নির্দেশে? 2019 সালে 8 জুন নাজার থানা এলাকার 3 বাসিন্দা দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, যে 3 জনকে বাড়ি থেকে তুলে এনে যে খুনের ঘটনা ঘটে, সেই ঘটনাতে শেখ শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করলো। তোমাকে জানিয়ে রাখবো, এই খুনের মামলাতে 30 জুন কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে যে এসআইটি ফর্ম করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে এবং তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টকে জানাতে হবে। এবং এই মামলায় যে 3 জনকে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এর আগে জেলা পুলিশ পরবর্তী সময়ে সিআইডি তদন্ত করছিল এবং যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে শেখ শাহজাহানের নাম বাতিল হয়। এরপরই নিহতদের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তে তারা আর্জি জানিয়েছিলেন। সেক্ষেত্রে 30 জুন কলকাতা হাইকোর্টের নির্দেশ যে সিবিআই এই মামলা তদন্ত করবে এবং এসআইটি ফর্ম
করতে হবে এবং এসআইটি ফর্ম করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে এবং কলকাতা হাইকোর্টকে তদন্ত রিপোর্ট কিন্তু জমা দিতে হবে। সেক্ষেত্রে শেখ শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারা, তার মধ্যে অস্ত্র আইনেও কিন্তু মামলা রুজু করা হয়েছে। এছাড়া বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে জমায়েত এবং তথ্য প্রমাণ লোপাট, অপহরণ এই সংক্রান্ত ধারাতে কিন্তু মামলা রুজু করা হলো শেখ শাহজাহানের বিরুদ্ধে। বেশ, কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ মিছিল পাল্টা মিছিলে উত্তেজনা। কোচবিহারের পুন্ডিবাড়িতে বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলির প্রতিবাদে মিছিল তৃণমূলের, আর বিজেপি বিধায়কের ছেলের গ্রেফতারিতে মিছিল বিজেপির, আর সেখানেই স্লোগান পাল্টা স্লোগান। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্কর আরো বিস্তারিত বলবে। শুভঙ্কর। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার কোচবিহারে ঝিনাইডাঙ্গায় যে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহারের পুন্ডিবাড়িতে মিছিল ডাক দেয় তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সেই ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির যেটা অভিযোগ, অন্যায়ভাবে ষড়যন্ত্র করে বিজেপি বিধায়কের ছেলেকে ফাঁসানো হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেয় বিজেপি। এই মিছিল, তৃণমূল ও বিজেপির মিছিল পাল্টা মিছিলকে ঘিরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে পুন্ডিবাড়ি বাজারের কাছে। দুপক্ষ মুখোমুখি হয়ে পড়ে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে। যদিও বিশাল পুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মাঝখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও এদিন কোনো বড় কোনো গন্ডগোল বা অশান্তি লাগেনি। তমশ্রী। বেশ, উত্তর বিধানসভা কেন্দ্রে সুকুমার রায় যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে, আমাদের কর্মাধ্যক্ষ রাজু দেখে হত্যা করার চেষ্টা করলেন। ওরা স্বাভাবিকভাবে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে দাপটের সঙ্গে রাজনীতির চেষ্টা করে, মানুষকে ভয় দেখিয়ে রাজনীতির চেষ্টা করে, আইনের তোয়াক্কা না করে রাজনীতি করার চেষ্টা করে। তৃণমূলের বিরুদ্ধে বারবার বলেছি, এরা সবকিছু গায়ের জোরে অর্থাৎ শক্তি দিয়ে সবকিছু করতে চায়। তো জনগণ বিজেপির পাশে আছে, বিজেপির পাশে থাকবে। এরা যতই উত্তেজনা সৃষ্টি করবে, তৃণমূল ততটাই নিচে নামবে এবং আগামী দিনে কুচবিহার থেকে উৎখাত হয়ে যাবে। স্কুটার বিক্রির পর ভাড়ার নামে প্রতারণা, মোটা অঙ্কের ভাড়ার টোপে প্রতারণার অভিযোগ। বাগুইয়াটি বাঁকুড়ায় কোম্পানি খুলে জালিয়াতি, রাঁচিতেও কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ। ভুয়ো নাম ঠিকানা দিয়ে জালিয়াতির অভিযোগ। বিহার থেকে গ্রেফতার করা হয়েছে 2 অভিযুক্তকে, আরো অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। আমাকে আমার এই পাশেরই একটা ছেলে, সে আমাকে ভাড়া ঠিক করে দেয়, ওদেরকে নিয়ে আসে, আমি কথাবার্তা বলি, আধার কার্ড দেখে আমি 11 মাসের এগ্রিমেন্ট করি। বলে যে এখানে একটা আমরা দোকান শোরুম করব, কিন্তু এরা যে এরকম করবে আমি কোনোদিন যাইও নি, দেখিও নি। আমি নিজে আজ 2 মাস ধরে ভাড়া পাই না, আমার সংসার চলে ওই দোকানের ওই টাকাতেই, 45,000 টাকা ভাড়াতেই আমার সংসার চলে। গুলশান সিং পুলিশ এসে সমস্ত দেখে সমস্ত সিজার লিস্ট করে দোকানে তালা মেরে দিয়ে গেছে। গুলশান সিং বিহারের বাসিন্দা, তিনি বাগুইয়াটিতে আসেন এবং 2022 সালে 2টি ঘর ভাড়া নিয়েছিলেন এবং তিনি ইলেকট্রিনো ইভিটেক প্রাইভেট লিমিটেড নামে এই কোম্পানি খোলেন, যেখানে স্কুটি ভাড়া দিয়ে প্রতি মাসে টাকা দেওয়া হতো, একটি বড় অঙ্কের টাকা দেওয়া হতো এবং এমনই প্রলোভন দেখানো হতো কাস্টমারদের। 2 মাস হলো এই প্রাইভেট লিমিটেড এই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর তিনি বেপাত্তা। 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত গুলশান সিংকে ধরা সম্ভব হয়নি, তার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। রেলের গাফিলতিতে জলমগ্ন পুরুলিয়ার সাধুডাঙ্গা। জল থই থই পুরুলিয়া শহরের সাধুডাঙ্গা এলাকা, ঘরের ভিতর ঢুকেছে জল। রেল লাইনের কাজে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ, জল জমে যায় গোটা এলাকায়। আর তারপরে এবার বিক্ষোভ দেখালেন আজ সন্ধ্যায় প্রতিবাদে পুরুলিয়া স্টেশন সংলগ্ন ওভারব্রিজের নিচে রেল অবরোধ স্থানীয়দের, যে ছবি আপনারা দেখছেন। জলমগ্ন পুরুলিয়া সাধুডাঙ্গা, জল থই থই পুরুলিয়া শহরের সাধুডাঙ্গা এলাকা, এবং সামান্য বৃষ্টিতেই এই পরিস্থিতি হয়, কারণ নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ রয়েছে। তাই আজ ট্রেন অবরোধ করেন সেখানকার মানুষজন। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, অবরোধ কি উঠেছে এবং কি দাবি বিক্ষোভকারীদের? দেখো তমশ্রী, বিক্ষোভকারীদের একটাই দাবি, সেটা হচ্ছে রেলের যে লাইন
এর কাজ চলছে, তার কারণেই পুরুলিয়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের সাধুডাঙ্গা এলাকা পুরো জলমগ্ন হয়ে যায় এবং এই সমস্যা দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং রেলকে বারে বারে বলেও কোনো লাভ হয়নি। তার ফলেই আজ স্থানীয় বাসিন্দারা অবরোধ করে এবং প্রায় 3 ঘন্টা ধরে অবরোধ চলে এবং সেখানে স্থানীয় বিজেপি বিধায়ক আসি, তিনিও অভিযোগ করেছেন যে এই রেলেরই গাফিলতি এবং তারপরেই এই অবরোধ চলতে থাকে। তারপর রেলের আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং প্রতিশ্রুতি দেয় 3 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান করে দেবে তারা, এবং এই সমস্যার সমাধান না হলে আবার অবরোধের পথেই হাঁটবে স্থানীয় বাসিন্দারা, তারাও পাল্টা জানিয়ে দেয়। এখন রেল এই যে সমস্যা তৈরি হয়েছে, যে কারণে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, জলমগ্ন হয়ে গেছে সাধুডাঙ্গা এলাকা, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে গেছে এবং সেই সমস্যার সমাধান আর প্রতিশ্রুতি পেয়েই অবরোধ তুলে নেয়। আর এই অবরোধের জেরে প্রায় বেশ কিছু নিউ দিল্লি পুরুষোত্তম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে এবং সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদের। এবং রেলের যেটা বললাম যে রেলের যে গাফিলতি, তা একেবারে বিজেপির বিধায়কও মেনে নিয়েছেন যে রেলের গাফিলতির জন্যই এই স্থানীয় বাসিন্দাদের এই সমস্যায় পড়তে হয়েছে। বেশ, এটা রেলের নেগলিজেন্সি, একবার করে হচ্ছে, জলটা নেমে যাচ্ছে আর দায়িত্ব খারাপ, খালি আশ্বাসে তো চিরা ভিজবে না, কাজটা করতে হবে। আজকে বলছে পাম্প লাগাবো, সেদিন আমরা কথা বলেছিলাম যে আপনারা 2টা পাম্প লাগান, বড় বড় পাম্পটা যদি জলটা বার করুন, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু হলো না, বড় উল্টে কাজ থেমে গেছে। ঠিকাদারকে বললাম, ঠিকাদার বলে आप डीएन सबको बोलिए, सीए सबको बोलिए, हमको कोई ऑर्डर नहीं दिया है। তার মানে রেলের নেগলিজেন্সি, এই মানুষগুলোর দোষটা কোথায়?